স্যার আপনি শুরু করে দিন আর আপনার সাউন্ডটাকে আনমিউট করে দিন। স্যার আপনার সাউন্ডটাকে আনমিউট করুন স্যার। হ্যাঁ, এবার ঠিক আছে কি? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, শিবপুর আর নিমপিট এই দুটো স্কুলকেই দেখছি। যাক, আমি শুরু করছি। তোমরা কেমিস্ট্রি কতটা শিখেছো? নিশ্চয়ই অনেকটা সিলেবাস তোমাদের এগিয়ে গিয়েছে, ক্লাস 11 শেষের দিকে তো। তবু আমি ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট ইন এ মলিকুল এটা পড়াচ্ছি। দেখো, ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট বলতে বন্ডের মধ্যে একটা ইলেকট্রন তো ক্লাউড, সে কোনো দিকে বেশি ঝুঁকে থাকে আর কোনো দিকে কম ঝুঁকে থাকে। এইভাবে তাদের ডিসপ্লেসমেন্ট, এটাকে ওই যে বন্ডিং অরবিটাল থাকে তা থেকে কিন্তু বেরিয়ে যায়। তার মধ্যে একটা বন্ডিং মানে কি, দুটো অ্যাটমের মধ্যে বন্ডিং। তাহলে ধরো এ বন্ড বি, কোভ্যালেন্ট বন্ড। এই এ বি বন্ডের মধ্যে কোনো সময় এর দিকে ঝুলে থাকে, ইলেকট্রনটা বেশি ঝুঁকে থাকে বা ডিসপ্লেসড হয়, আর কোনো সময় বা বির দিকে। এটা ডিপেন্ড করে ওই এ বি অ্যাটমের নেচারের উপর। অর্থাৎ যে ইলেকট্রন যত বেশি ইলেকট্রোনেগেটিভ হবে, তার সেই দিকে, সেই অ্যাটমের দিকে বন্ডিং ইলেকট্রনটা ডিসপ্লেস হওয়ার চান্স বেশি। বেশি ডিসপ্লেস হবে, চান্স বেশি না, বেশি ডিসপ্লেসড হবে। অর্থাৎ more electronegative atom slightly gains negative charge, আর যেটা থেকে বঞ্চিত হলো অর্থাৎ লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, সেটার দিকে থাকবে ডেল্টা প্লাস, সেই দিকটা। আচ্ছা, যাক, আমরা এই ইলেকট্রন ডিসপ্লেসমেন্টটাকে, কোনো একটা মলিকুলের মধ্যে অনেক রকম বন্ড থাকে তো, তার সেটাকে আমরা চার ভাগে ভাগ করছি। নাম্বার ওয়ান, ইন্ডাকটিভ ইফেক্ট, ইন্ডাকটিভ অর ফিল্ড ইফেক্টস। মানে এটা বন্ডের থ্রু দিয়ে হতে পারে অথবা ফিল্ডের থ্রু দিয়ে, মানে ইন স্পেস, সেটাও হতে পারে। তোমাদের এক্সাম্পল দেখাবো। আচ্ছা, নেক্সট হচ্ছে এবং মোর ইম্পর্টেন্ট, রেজোনেন্স মেসিমেরি অর কনজুগেটিভ, যে কোনো একটা নামে ডাকতে পারো। তবে রেজোনেন্স বললে সব টাইপের, মানে ওভারঅল একটা সেন্স বোঝায়। আর শুধু যেখানে পাই বন্ড ইনভলভমেন্ট আছে, তোমরা তো সিগমা বন্ড পাই বন্ড পড়েছো, এই দু রকমের বন্ড। আচ্ছা, সেই ক্ষেত্রে মেসোমেরিক বা কনজুগেটিভ ইফেক্টটা ইউজ করে বেস্ট। না হলে রেজোনেন্স ইন জেনারেল সর্বক্ষেত্রে তুমি, মানে একটা সিগমা বন্ডের ক্ষেত্রে ধরো এইচ সিএল, তোমরা কিভাবে লিখো, এইচ বন্ড সিএল, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরাইড, এইটাকে সিগমা বন্ড, অনলি সিগমা বন্ড, অন্য কোনো বন্ড নেই, এক্ষেত্রে রেজোনেন্স ব্যবহার করতেই হবে। কিন্তু তুমি এক্ষেত্রে মেসোমেরিক বা কনজুগেটিভ এফেক্ট ব্যবহার করতে পারো। সেই জন্য যেখানে পাই বন্ড থাকে সেখানে মাস্ট, সেখানে তুমি রেজোনেন্সও বলতে পারো, আর মেসোমেরিক বা কনজুগেটিভ এফেক্টও বলতে পারো। আর একটা হচ্ছে যে 3 নম্বর হচ্ছে হাইপার কনজুগেশন। হাইপার কনজুগেশন মানে, হাইপার কনজুগেশনটাকে অনেকে বলে নো বন্ড রেজোনেন্স। মানে, পরে বলছি পরপর কারণটা কি নো বন্ড রেজোনেন্স। মানে অ্যাকচুয়ালি কোনো বন্ড থাকে না কোনো কোনো স্ট্রাকচারে। আর একটা হচ্ছে টাইম ভ্যারিয়েবল এফেক্টস অর পোলারিজিবিলিটিস, যেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, ইন্ডাক্টোমেরিক অ্যান্ড ইলেকট্রোমেরিক এফেক্ট। নেক্সট,
আচ্ছা, দেখো, ইন্ডাকটিভ এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট মানে বাংলায় যেটাকে বলে আবেশ ক্রিয়া আর কি। তবে তোমরা ক্লাস 11 শেষ করে তো ওই ইন্ডাকটিভ এফেক্টই বলবে, ওই আবেশ প্রক্রিয়া এসব বলা কোনো প্রয়োজন নেই। বাংলায় একটা নামকরণ করার চেষ্টা করেছে, সেটা কিন্তু তুমি তো আর সব জায়গায় পাবে না, হিন্দিতে আবার অন্যরকম, কিন্তু এটা ইংরেজি ভার্সন, অল ওয়ার্ল্ডে এটা স্বীকৃত। তোমার ইন্ডাকটিভ এফেক্ট, তাহলে হাউ কোভ্যালেন্ট ইজ ফর্ম, কোভ্যালেন্ট বন্ডটা কিভাবে তৈরি হয়। তা তুমি দেখো, বাই মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রনস, বাই মিউচুয়াল। তাই এগুলো অ্যানিমেশনের সাহায্যে দেখাতে পারলে ভালো, কিন্তু আমি তো অ্যানিমেশন জানি না, যার জন্য আগে থেকেই এগুলোকে এমনি নোট হিসাবেই তৈরি করা হয়েছে। দেখো, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর ফ্লোরিনের একটা ইলেকট্রন, তারা পরস্পর লেনদেন করে এই একটা বন্ডিং পেয়ার তৈরি হচ্ছে, এটা একটা কোভ্যালেন্ট বন্ড। যে বন্ডিং পেয়ারটা মানে উভয়েই শেয়ার করছে, বোথ হাইড্রোজেন অ্যান্ড ফ্লোরিন, এটাকে সেই রকম। তুমি দেখো ইলেকট্রোনেগেটিভিটি, এই যে ইলেকট্রোনেগেটিভ করতে এখানে যে অ্যাটাচিং শেয়ার পেয়ার অফ ইলেকট্রনস, এই যে ইলেকট্রোনেগেটিভ যে অ্যাটাচিং শেয়ার পেয়ার অফ ইলেকট্রনস, এই যে ইলেকট্রন পেয়ারটা কোন দিকে অ্যাটাচ থাকবে, অ্যাটাচিং, ভুল বলছে, অ্যাট্রাক্টিং শেয়ার পেয়ার অফ ইলেকট্রনস, অ্যাট্রাক্টিং শেয়ার পেয়ার অফ ইলেকট্রন, অ্যাট্রাক্টিং মানে কোন দিকে বেশি আকর্ষিত হবে। 3 নম্বর, হোয়াট ইজ ইন্ডাকটিভ ইফেক্ট, মানে ইন্ডাকটিভ ইফেক্টের ডেফিনিশনে আমরা যাচ্ছি আর কি, একবারে প্রথম থেকে, ফ্রম দি স্ক্র্যাচ, একবারে অ্যাটম থেকে শুরু করি। তুমি দেখো হাইড্রোজেন, এখানে দেখো এই যে শিফটিং অফ ইলেকট্রন, এই যে বন্ডের, ফ্লোরিন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন। অতএব যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন, সেহেতু এটা হাইড্রোজেন থেকে ফ্লোরিনের দিকে বেশি যাবে, বেশি যাচ্ছে। আচ্ছা, দেখো এইটাকে আমরা এরকম অ্যারো দিয়ে দেখাচ্ছি। তাহলে এই যে হাইড্রোজেন, এখানে এই যে লেখা আছে দেখো, দি শিফটিং অফ ইলেকট্রনস ফ্রম লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। এখানে তুমি দেখো এই যে ইলেকট্রন রিলিজিং গ্রুপ, যেহেতু হাইড্রোজেন ইলেকট্রন ছেড়ে দিতে লেস ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিনকে দিতে বাধ্য হচ্ছে, তাই জন্য আমরা হাইড্রোজেনটাকে বলছি ইলেকট্রিন, এই যে ইলেকট্রন শিফটিংটা এদিক থেকে, যে ইলেকট্রন রিলিজিং গ্রুপ, অর্থাৎ প্লাস এফেক্ট, ইলেকট্রন রিলিজিং গ্রুপ। আর ফ্লোরিন হচ্ছে যে, এই যে দেখো ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন বেশি যাচ্ছে, তাই জন্য ফ্লোরিনের এই যে এফেক্টটাকে আমরা বলছি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এখানে ফ্লোরিনটাকে বলা হবে কি বলে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে উইথ রেসপেক্ট টু হাইড্রোজেন। আমরা অ্যাকচুয়ালি একটা স্কেল তৈরি করা হয়েছে, তাতে হাইড্রোজেনটাকেই স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে, হাইড্রোজেনের এ দিক আর ও দিক। তাকে ওই জন্য হাইড্রোজেনকে ইলেকট্রন রিলিজিং গ্রুপ বলা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মানে একে ধরা হয় আর কি, এর রেসপেক্টেশন। তাহলে একটা প্রবলেমের সঙ্গে সঙ্গে বলে ইন্ডাকটিভ এফেক্ট ইজ ড্যাশ ইফেক্ট, টেম্পোরারি ইফেক্ট না পার্মানেন্ট এফেক্ট, বলো তো তোমাদের সাধারণ আইডিয়াটা। এটা কি মলিকুলের মধ্যে অনবরতই তো হয়ে যাচ্ছে, কোনো কিছু সান্নিধ্যে বা কোনো ফিল্ডে গেলে যে এইরকম চেঞ্জ হচ্ছে তা নয়, কোনো ইলেকট্রিক ফিল্ডে। তাহলে এই এফেক্টটা পার্মানেন্ট না টেম্পোরারি, অতি অবশ্যই যেটা অনবরত এটা কাজ করছে এখানে ইনহারেন্ট প্রপার্টি, তাহলে এটা হচ্ছে পার্মানেন্ট এফেক্ট, নট টেম্পোরারি। টেম্পোরারি এফেক্ট আছে, পরে আমরা দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ডিস্টেন্স।
এই যে ইনঅ্যাক্টিভ এফেক্টের ডিস্টেন্সটা, ইনডাকটিভ এফেক্টের ডিস্টেন্স সোর্স থেকে যত দূরে যাবে, ডিস্টেন্সটা যত বাড়বে ইনডাকটিভ এফেক্টটা তত কমবে। এখানে অ্যারো চিহ্নগুলো দেখো, ডিস্টেন্স, ডিস্টেন্স এখানে উপর দিকে যত আপ হবে ইনডাকটিভ এফেক্ট তত কমতে থাকবে। এখানে ক্লোরিনটাকেই তোমাকে ইলেকট্রন শিফটিং গ্রুপ, মানে নিজের দিকে ইলেকট্রন টানছে। তাহলে দেখবে C1 C2 বন্ডের মধ্যেই এই ডেল্টা প্লাস, কিছুটা ডেল্টা প্লাস হলো। আর এখানে তখন কি হবে, এইটা ডেল্টা প্লাস, মানে এইদিকে ইলেকট্রন তখন আস্তে আস্তে আসতে শুরু করেছে, তখন ডেল্টা ডেল্টা প্লাস। এইরকম আরো যত যাবে এই, মানে ওই ক্লোরিনের দিকে ইলেকট্রন সরতে থাকা মানে এই সিসি বন্ড থেকে কিন্তু বেরিয়ে যাবে, সিসির বন্ডের মধ্যেই থাকবে। C2 C3 বন্ডের এখানে যখন আমি এই অ্যারোটা দেখাচ্ছি, কার্সারটা ধরেছি এখানে, সিমিলারলি এইরকম প্র্যাকটিক্যালি দেখা যায় যে চারটা অ্যাটমের পর, অর্থাৎ তিনটা কোভ্যালেন্ট, মানে এই সোর্স থেকে, এটাই তো সোর্স ছিল, আর CCl, তারপরে তিনটা বন্ডের পর আর এটার কোনো অস্তিত্ব থাকে না। ওই জন্য প্র্যাকটিক্যাল ইন্ডেক্স, তাও নয়, দুটোর পর এর অস্তিত্ব দেখাটা খুব কষ্টকর। যেখানে আদৌ মিলবে না কোথাও, তখন জোর তিনটা পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে, নাহলে দুটার মধ্যেই সীমাবদ্ধ রাখে। আর এখানে যত কার্বনের সংখ্যা বাড়বে তত তাদের ইন্ডাকটিভ ইফেক্ট বাড়তে থাকবে। ওই যে ডিগ্রি অফ কার্বন, কার্বনের সংখ্যা যত ডিগ্রি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, নিশ্চয়ই এগুলো জানো, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি কার্বন। কোনো কোনো কার্বন যদি একটা কার্বনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেই কার্বনটাকে আমরা অতি অবশ্যই বলবো প্রাইমারি। যদি দুটো কার্বনের সঙ্গে থাকে, এই কার্বন একটা, যদি দুটো কার্বনের সঙ্গে যোগ থাকে, তাহলে সেই কার্বনটাকে আমরা বলবো, এই যে গোল মতো চিহ্নটা আছে, সেকেন্ডারি কার্বন। আর যদি তিনটি কার্বনের সঙ্গে যুক্ত থাকে, আচ্ছা এই পপ আপ গুলো কি তোমাদের ডিস্টার্ব করছে দেখার কিছু? আরে হ্যাঁ বা না বলে যে নিচে নিমপিট, রামকৃষ্ণ মিশন, আচ্ছা দেখো, তাহলে এখানে তিন রকমের কার্বন, তাহলে ইন্ডাকটিভ ইফেক্টটা হচ্ছে, দেখো প্রাইমারি কার্বনের সব থেকে কম, কারণ সেখানে একটা কার্বনের সঙ্গে যুক্ত মাত্র। তারপরে তার থেকে বেশি হচ্ছে সেকেন্ডারি, তারপরে বেশি হচ্ছে টারশিয়ারি। টারশিয়ারির পর আর কোনো অস্তিত্ব নেই। তার কারণ হচ্ছে এখানে তো একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকে, অতএব তুমি 4 জনের পর আর বেশি ধরো। চলো এই পপ আপ গুলো এসে তোমাদের মুখ ঢেকে দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, এইগুলো এবারে ওদের ঝামেলা। দেখো এখানে হাইব্রিডাইজেশন, এইবারে তোমরা হাইব্রিডাইজেশন কি পড়েছো? আরে গালে হাত দিয়ে আছো কেন, একটু হাত তুলো। পড়েছো হাইব্রিডাইজেশন? ইয়েস, তবু ভালো। আচ্ছা তবু তোমরা একবার যখন পড়েছো আর একবার, দুবারের কোনো দোষ নেই, আরেকবার রিপিট করে দিচ্ছি। এই যে হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন তোমরা প্রথমেই তো জানো, কার্বন হচ্ছে টেট্রা, মানে একটা টেট্রাগনের, মানে চতুস্তলক যেটাকে বলো, টেট্রাহেড্রালের একবার মাঝে থাকে, তাহলে টেট্রাহেড্রাল কার্বন। তাহলে সেটা হচ্ছে sp3, মানে সিঙ্গেল কার্বন, আর বাদ বাকি হাইড্রোজেন বা অন্যান্য অ্যাটম থাকে। কিন্তু যদি কার্বন কার্বন ডবল বন্ড থাকে,
তাহলে তার একটা কার্বন অতি অবশ্যই sp2 হবে। আর যদি তিনটে কার্বন কার্বন ট্রিপল বন্ড হয়, দেখো যে কোনো দুটো কার্বনের মধ্যে একটাই সিগমা বন্ড আর বাদ বাকি হচ্ছে যে পাই বন্ড, মানে দুটো প্লেনে থাকে। একটা হচ্ছে যে সিগমা বন্ডটা যদি এক্স প্লেনে থাকে, তাহলে পাই বন্ড দুটো, একটা পাই বন্ড থাকবে কি বলে আপার লোব লোয়ার লোব থাকবে ওয়াই প্লেনে, আর একটা থাকবে জেড প্লেন। জেড প্লেন মানে এই এক্স জেড দিয়ে বা ওয়াই জেড ওয়াই এক্স দিয়ে এইরকম ভাবে প্লেনগুলো তৈরি করে। এইভাবে তোমার হাইব্রিডাইজেশন, সে হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে ইন্ডাকটিভ এফেক্টটা দেখো, এসপি এসপি কার্বনের ইন্ডাকটিভ এফেক্ট মোর দেন sp2, মোর দেন sp3। তার কারণটা কি জানো তো? যত এসপি, এসপি মিনস স্পেরিক্যাল, সে যত মানে তার সংখ্যা, তার পার্সেন্টেজ যত বেশি হবে, সেটা তত সে একটা নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকবে। নিউক্লিয়াসে তাহলে কাছাকাছি থাকলে তার ইলেকট্রন টানার প্রবণতা বাইরের আউটার মোস্ট শেল থেকে অনেক বেশি হবে। মধ্যে এস ক্যারেক্টার, মোর ইলেকট্রোনেগেটিভ ইজ দি কার্বন, এটা ভাববে। যত এস ক্যারেক্টার বাড়তে থাকবে, তত এটাও বাড়তে থাকবে। আমি তো এখানে লিখতে পারবো না হোয়াইট বোর্ড থেকে। যত এখানে দেখো এস আর পি টোটাল 100% দুটা ইকুয়াল আছে, তার মানে কি এস হচ্ছে 50%, পি হচ্ছে 50%। আর এসপি টুতে দেখো তিনটে তিনটে মানে 33% হচ্ছে যে এস, আর পি পি হচ্ছে দুটোই মিলেছে 66-67%। আর sp3-তে দেখো চারটার মধ্যে এস একটা, তাহলে এটা এস হচ্ছে 25%। ওই জন্য ইলেকট্রোনেগেটিভিটি অনেক কমে যাচ্ছে এই তুলনায়। এই সেন্সে আমরা এইটাকে ভাগ করছি। নেক্সট দেখো, আচ্ছা এটা 4 হয়ে গেল। এইবার হচ্ছে গ্রুপগুলোকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। যেসব গ্রুপ আছে ফাংশনাল গ্রুপ, দেখো মাইনাস আই মানে ইলেকট্রন ইন্ডিউসিং এফেক্ট, মাইনাস আই ইফেক্ট। আচ্ছা, একজন ফাংশনাল গ্রুপ যেগুলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সেগুলো কি কি, মানে যাদের মাইনাস আই এফেক্ট আছে, সেগুলো হচ্ছে যে OH মানে হাইড্রোক্সিল গ্রুপ, কার্বনিল গ্রুপ, ক্লোরিন, অ্যামাইনো গ্রুপ, এগুলো। তার কারণ হচ্ছে এই যে হাইড্রোক্সিল গ্রুপ, মানে এই বন্ডটা তো অন্য পার্টের সঙ্গে মলিকুলের সঙ্গে যোগ আছে। অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, সেই কারণে ও নিজের দিকে ইলেকট্রন টানবে। ক্লোরিনেও তো মোর ইলেকট্রোনেগেটিভ। কার্বনিলে দেখো দুটো সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড, মানে কার্বনিল অক্সিজেন হচ্ছে যে ডাবল বন্ড। অতএব ওই কার্বনের কি ক্যারেক্টার হচ্ছে sp2 ক্যারেক্টার, ওই জন্য ওই ইলেকট্রন উইথড্রয়িং। আর NH2 গ্রুপেরও তাই, নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন। এই আচ্ছা, প্লাস আই এফেক্ট মানে যারা ইলেকট্রন রিলিজিং গ্রুপ বা ইলেকট্রন ডোনেটিং ইন্ডাকটিভ গ্রুপ যাদের আছে, মিথাইল, ইথাইল, এদের দুজনকার প্রায় ইকুয়াল। এতে প্রোফাইল একটু বেশি, একটু মানে সে খুব বেশি ধর্তব্যের মধ্যে না। তার মধ্যে যে এই যে আলাদা করে দেখেছি এই গ্রুপগুলো, মিথাইলের সব থেকে কম, ইথাইলের একটু বেশি। আর এই যে মিথাইল ইথাইল প্রোপাইল গ্রুপ, এখানে দেখো এইটার সঙ্গে এটার সঙ্গে তো মলিকুলার আদার পার্ট,
এটাতে যতটা ইন্ডাকটিভ ইফেক্ট আছে আছে, আর এখানে কোন এই কারণে কোনো ইন্ডাকটিভ ইফেক্টের নেই, চান্স নেই। নেক্সট হচ্ছে দেখো, হাউ টু সলভ ইন্ডাকটিভ এফেক্ট কোশ্চেন্স। কি করে তুমি হাউ টু ইন্ডাকটিভ এফেক্ট কোশ্চেন, তোমার শুধু এই কটা শুধু মনে মনে রেখে দাও যে এতে থাকলে কি বলে, যত তুমি পিরিয়ডে বাঁ দিক থেকে যত তুমি ডান দিকে থাকবে কোনো পিরিয়ডিক টেবিলে, তত ইলেকট্রোনেগেটিভিটি আস্তে আস্তে বাড়বে। সেই অনুযায়ী চিন্তা করতে পারো, বা এই যেসব কমন এক্সাম্পলগুলো, এগুলো করতে করতে মলিকুল হ্যান্ডেল করতে করতে মানে লিখতে লিখতে খাতায় তোমার মনের মধ্যে ঢুকেই যাবে, একবার রক্তের মধ্যে মিশে যাবে যে এই চেপ, এই চেপে ফ্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ। অতএব আমরা তাকে এইরকম মানে হাইড্রোজেনই হচ্ছে পজিটিভ আই এফেক্ট, আর ফ্লোরিন হচ্ছে মাইনাস আই। কেন তাকে ইলেকট্রন, এই যে বন্ডিং ইলেকট্রন ক্লাউডটা সবসময় ফ্লোরিনের দিকে যাচ্ছে। সেই রকম মিথাইল রয়েছে, এখানে কার্বন আর ও বন্ড আছে, সেই থ্রিটা তুমি এদিকেও ঘুরিয়ে লিখতে পারো, বাঁ দিকেও লিখতে পারো, H3C। এইরকম করে লেখাটা খুব বেটার। তুমি দেখো ওই এখানে এই জায়গাতেও তুমি এইভাবে লিখতে, এখানে কার্বনের সঙ্গে ও বন্ডেড আছে, তাহলে কার্বন হচ্ছে প্লাস আই ইফেক্ট, এই মিথাইল গ্রুপ, আর ওই হচ্ছে মাইনাস আই। এখানে সিমিলারলি এই যে অ্যালকাইল গ্রুপ প্লাস আই এফেক্ট, আর NH2 মাইনাস আই এফেক্ট, এভাবে। নেক্সট ওই যে দেখো, যদি তুমি হ্যালোজেন হয়, হ্যালোজেনের ফ্লোরিন যত উপর দিকে উঠবে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, মানে কোনো গ্রুপের আর কি। হ্যালোজেনের যত নিচের দিকে নামবে ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকবে। সেই অনুযায়ী দেখো ফ্লোরিনের ইন্ডাকটিভ ইফেক্ট গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন ব্রোমিন, এইরকম ভাবে ভাগ হয়েছে। নেক্সট দেখো, হাউ টু সলভ ইন্ডাকটিভ ইফেক্ট কোশ্চেন। সবসময় এই কথা দুটো জিনিসকে, যে ক্লোরোইথেন, এটা ক্লোরোইথেন, আর এটা আইসোপ্রোপাইল ইথেন, আর দেখো টারশিয়ারি মিথাইল ইথেন, তাহলে তোমার কোন ক্ষেত্রে ইন্ডাকটিভ এফেক্টটা বেশি হবে, কোন ক্ষেত্রে? দেখো যে টারশিয়ারি, এখানে তিনটে টারশিয়ারি গ্রুপের আমরা বলেছিলাম প্লাস আই এফেক্টটা বেশি, তাহলে ক্লোরিন। দেখো এখানে এইটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে ইলেকট্রন, মানে ইলেকট্রন উইথড্রয়। আর দেখো এখানে প্রথমে নাম্বার অফ কার্বন অ্যাটমটাকে তুমি কনসিডার করবে, যত নাম্বার অফ কার্বন অ্যাটম বাড়বে, যার সঙ্গে ক্লোরিনটা বা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা অ্যাটাচড আছে, তত কিন্তু তোমার এই কি বলে ইন্ডাকটিভ ইফেক্ট তত বাড়বে। এখানে নাম্বার অফ কার্বন তোমার দুটো আছে, এই যে ক্লোরিনের সঙ্গে যে কার্বনটা আছে তার সঙ্গে একটা কার্বন অ্যাটম অ্যাটাচড আছে, আর এখানে তিনটে আছে ওটা কার্বন, কিন্তু যে কার্বনের সঙ্গে ক্লোরিন অ্যাটাচ তার সঙ্গে দুটো কার্বন, অর্থাৎ এটা আইসোপ্রোপাইল ক্লোরাইড। সিমিলারলি দেখো এইরকম টারশিয়ারি, যে কার্বনের সঙ্গে ক্লোরিনটা, মানে ক্লোরিনটা এখানে সোর্স, সোর্স অ্যাটম, মানে এটাই মূল, এটা না থাকলে আর কোনো কিছু ব্যাপার হতো না। দেখো এই পয়েন্টগুলোই কি শুধু মনে রাখবে, তাহলে এখানে টারশিয়ারি গ্রুপ থাকার জন্য ইনঅ্যাক্টিভ ইফেক্ট আরো বেড়ে যাচ্ছে এখানে। আচ্ছা, তুমি এখানে একটা কম্পাউন্ড দেখো, এই যে 1 2 3, এই যে এটা সিও, সিও মানে এটা তাহলে নাম কি হলো বলো তো? CH3 CH2 CO Cl, মোট টোটাল কার্বন প্রোপানোয়িক অ্যাসিড, তাহলে প্রোপানাইল ক্লোরাইড, প্রোপানাইল ক্লোরাইড, প্রোপিওনিক অ্যাসিড,
সেই অ্যাসিড ক্লোরাইড, তাহলে প্রোপানাইল ক্লোরাইড। এই যে দেখো সিও এর এই দিকে তার মাইনাস ইফেক্ট, আর এই দিকে সিও সিএল। না, আমার সম্ভবত এটা ভুল হচ্ছে। এটা হচ্ছে যে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এটা ইথাইল, কিন্তু এটা এটা কার্বনিল ক্লোরাইড হওয়া উচিত। যাই হোক, আচ্ছা আমরা নেক্সট চলে যাচ্ছি রেজোনেন্স। এইটাই হচ্ছে যে ইলেকট্রন ডিসপ্লেসমেন্টের মধ্যে এটাই মেন জিনিস। আর এটা যদি তুমি ভালো করে শিখে রাখো, তাহলে তুমি অর্গানিক কেমিস্ট্রিতে মাস্টার অফ অর্গানিক কেমিস্ট্রি হয়ে যাবে। মানে যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারবে রেজোনেন্সটা যদি ভালো করে শিখে রাখো। দেখো, আমরা অর্গানিক কেমিস্ট্রিতে একটা মলিকুলকে মানে অনেকভাবে রিপ্রেজেন্ট, মানে ওই লুইস স্ট্রাকচার মেনে অনেকভাবেই রিপ্রেজেন্ট করতে পারে, অনেকভাবে। তার মধ্যে কিছু রুল আছে, সে অনেকভাবে করতে পারলেও কিছু রুল তোমাকে মেনে চলতে হবে। সেই রেজোনেন্স আর মেসোরেজোনেন্স, এটা হচ্ছে দেখ একটা মূল কথা হচ্ছে কোনো একটা স্ট্রাকচার বা মলিকুল, অর্গানিক মলিকুলকে, তাকে সেটা কিন্তু একটা লুইস স্ট্রাকচারের মধ্যে আমরা রিপ্রেজেন্ট করলেও সেটা কিন্তু একটা স্ট্রাকচার নয়, সেটা হচ্ছে একাধিক স্ট্রাকচার, একাধিক স্ট্রাকচারের একটা হাইব্রিড। কিন্তু ওই যে একাধিক স্ট্রাকচার মানে মোর দেন ওয়ান স্ট্রাকচার, তার একটা অ্যাভারেজ বা এক কথায় বলতে পারো হাইব্রিড। এই যে হাইব্রিডটা, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল মলিকুল। মানে হাইব্রিডের যে প্রত্যেকটা যে যতগুলো আমরা স্ট্রাকচার আঁকতে পারবো, প্রত্যেকের কিছু না কিছু প্রপার্টিজ সে অ্যাকচুয়াল মলিকুলে অবদান আছে, কিন্তু সে অ্যাকচুয়াল মলিকুলকে দুই একটা ক্ষেত্র ছাড়া আমরা আঁকতেই পারবো না, ওই হাইব্রিড ছাড়া। হাইব্রিড লুইস স্ট্রাকচার আমরা যা যা যেটা আমরা আঁকি, তার মধ্যে ওই একটা, তার মধ্যে যেটা দেখবো সব থেকে টেকসই, মানে লুইস স্ট্রাকচারের রুল অনুযায়ী সব থেকে টেকসই স্ট্রাকচার, সেটাকে আমরা এই যে দেখো ডেফিনিশন দেখো, দি রিপ্রেজেন্টেশন অফ স্ট্রাকচার অফ এ মলিকুল অ্যাজ এ হাইব্রিড বা অ্যাভারেজ তুমি বলতে পারো, হাইব্রিড অফ টু অর মোর হাইপোথেটিক্যাল, এইটাকে লাইন করা হাইপোথেটিক্যাল মানে কাল্পনিক স্ট্রাকচার, এটা হচ্ছে কাল্পনিক, হুইচ অনলি ডিফার বাই the arrangement of electrons but with same positions for atoms is referred to as resonance। এই যে আমরা বিভিন্ন স্ট্রাকচার এর সাথে একটা মলিকুলকে রিপ্রেজেন্ট করি, তার মধ্যে তুমি দেখো যে এ ওই তাদের দুটো অ্যাটমের মধ্যে কিন্তু ডিস্টেন্স, ওই যে হাইব্রিড, সেটা সব স্ট্রাকচারে একই হওয়া চাই, শুধু তাদের ইলেকট্রন ডিসপ্লেসমেন্টটা ডিফারেন্ট। তুমি দেখো এটা হচ্ছে যে এটা বন্ড স্ট্রাকচার, তাহলে এটা কি বলতো, অ্যাসিটেট আয়ন, অ্যাসিটেট। এই যে এটা সেই কোনো এখানে নেই, মানে এটা কার্বন, CH3 কার্বন, তারপর কার্বন কার্বন, এখানে দেখো কার্বন কার্বন ডবল বন্ড, আর কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড, তার উপর একটা মাইনাস চার্জ আছে। দেখো এটাকে আমরা এভাবেও আঁকতে পারি, আর এইভাবেও আঁকতে পারি। তুমি ভাবছো যে আমি উল্টে দেবো পেজের মধ্যে, তা কিন্তু হবে না, তুমি সরাতে পারো। তুমি ওই প্লেসের মধ্যে এক জায়গা থেকে এক জায়গা ঘষতে নিয়ে যেতে পারো, কিন্তু মানে এই রকম সাইনের সাহায্যে তুমি যে এটাকে আপ এন্ড ডাউন করে আমি উল্টে দেবো সেরকম চলবে না, টার্ন ডাউন বা টার্ন আপ এইরকম করে চলবে।
এই যে দুটো স্ট্রাকচার, এই দুটো স্ট্রাকচারের সংমিশ্রণ, সেটাকেই বলে হাইব্রিড। এখন দুটো স্ট্রাকচার সংমিশ্রণে ডটেড সাইন দিতে হয়, সেটা না লিখে আমরা যে কোনো, এখানে পরে দেখাবো যে এই যে দুটো স্ট্রাকচারের মধ্যে অ্যাসিটেট আয়নের যে কোনো একটাই ঠিক, যে কোনো একটা স্ট্রাকচার এর সাহায্যে তুমি ডাবল বন্ডকে উপর দিকেও রাখতে পারো বা নিচের দিকেও রাখতে পারো, মানে কোনা, কারণ sp2 তোমরা আগে জেনেছো, হাইব্রিডাইজেশন যখন পড়ানো হয়েছে, হাত তুলেছো যে এটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তাহলে এইরকম শেপটা নিচ্ছে, প্লেনার, এটা প্লেনার মলিকুল। আর সেই সঙ্গে সঙ্গে এই বন্ডেড স্ট্রাকচার এইরকম হলো। এই হচ্ছে যে তোমাদের, আচ্ছা পরের দিন তাহলে ওই রেজোনেন্সটা শুরু হবে। রেজোনেন্স কমপক্ষে একদিন, পুরো ক্লাস হলে একদিন হয়ে যাবে, অথবা আরো একদিন লাগবে, মানে দুদিন লাগতে পারে। আচ্ছা তোমাদের কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, ফ্রি রেডিকেল, কার্বন ফ্রি রেডিকেল, এগুলো কি হয়েছে, পড়ানো হয়েছে? হাত তুলো তো, যদি হয়ে থাকে হাত তুলো। মানে কার্বন ইন্টারমিডিয়েটস, শিবপুর বা নিমপিট হয়েছে পড়ানো? হ্যাঁ, শিবপুর বলছে হয়েছে, তোমাদেরও হয়েছে, ঠিক আছে, গুড। তাহলে আমরা নেক্সট টুইসডে আবার দেখা হবে।